স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সামস। আমার নাম সৌভিক বিশ্বাস। আমরা যে ম্যাথের সিরিজটা করছিলাম লীলা রায়ের পিএসসি ক্লার্কশিপ বইয়ের, আজকে প্র্যাকটিস সেট 11 করব। তো ফার্স্ট, আচ্ছা তার আগে বলি, আমার কিন্তু টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রামে জয়েন হয়ে যান এই সমস্ত পিডিএফ এবং অন্যান্য পিডিএফ পাওয়ার জন্য। তো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, আর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। 71 কোশ্চেনে কি বলছে, একটি সংখ্যাকে 68 দ্বারা ভাগ করলে 269 ভাগফল ও 0 অবশিষ্ট থাকে। যদি সংখ্যাটিকে 67 দ্বারা ভাগ করা হয় তবে অবশিষ্ট থাকবে কত? আচ্ছা, আমরা যে সূত্রটা জানি সেটা কি, ভাজ্য ইকুয়ালস টু ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগ শেষ, মানে অবশিষ্ট যেটা বলছি। তাহলে এখানে সংখ্যা, মানে সংখ্যাটা হচ্ছে ভাজ্য, সংখ্যাটা কি হচ্ছে বলে দিয়েছে 68 ইন্টু 269, আর ভাগশেষ কত বলেছে? 0 বলেছে। এবার এই সংখ্যাকে যদি 67 দিয়ে ভাগ করা হয় তবে কত অবশিষ্ট থাকবে বলেছে, তাই তো? তাহলে আমি এটাকে 68 ইন্টু 269, এটাকে 67 দিয়ে ভাগ করতে হবে নিশ্চয়ই। তাহলে কি, আমার আগে এখানে 67 করে নিই, 67 প্লাস 1 আর 269, এটা তো করা যায় নিশ্চয়ই। তাহলে এটা করার পরে আমরা 67 ইন্টু 269, আর এটা 67 করে দিলাম, আর প্লাস এখানে 269 বাই 67, এইটা হলো। তাহলে এটা তো কাটাকুটি হয়ে এটা ভাগফল থেকে গেল, এটা কাটাকুটি হয়ে যাবে, কিন্তু আমাদের মেন অবশিষ্ট যে ভাগ শেষটা বেরোবে সেটা এখান থেকে বেরোবে। তাহলে আমরা বের করি, তাহলে 269 তার 67 দিয়ে যদি ভাগ করি তাহলে কত দিয়ে যাবে? এটা 6 4 ছক 24, হ্যাঁ 4 দিয়ে দেখি, 4 ছক 24, 240, 4 7 28, হ্যাঁ তাহলে 4 দিয়ে যাচ্ছে, তাহলে 268 হচ্ছে। তাহলে অবশিষ্ট কত থাকছে? 1। তাহলে অ্যান্সার হবে বি এর দাগে অ্যান্সারটা সঠিক। নেক্সট চলো। নেক্সট এবার 72 কোশ্চেনে কি বলছে, কোনো সংখ্যাকে 10, 9 এবং 8 দ্বারা ভাগ করলে যথাক্রমে 9, 8 এবং 7 অবশিষ্ট থাকে। তাহলে ওই সংখ্যাটি কি হবে বের করো। কোন সংখ্যাটি? এখানে ফার্স্ট ওই সংখ্যাটি বের করার জন্য আমরা আগে লসাগু বের করে নিই। 10, 9 আর 8-এর লসাগু কী হবে? 2 দিয়ে ফার্স্ট গেল, 5 দুগুণ 10, 9 আর হচ্ছে 4 দুগুণ 8, এটা আসলো। তাহলে 5 দুগুণ 10, 10 ইন্টু 9 করলে 90, 36, মানে লসাগু আসলো 360 আসলো। এবারে দেখো এই 10-এর জন্য এখানে 9 অবশিষ্ট থাকছে, 9 দিয়ে যদি ভাগ করো ওই সংখ্যাটাকে তাহলে কত? 8 অবশিষ্ট থাকছে। 7 দিয়ে যদি ভাগ করো, 8 দিয়ে যদি ভাগ করো ওই সংখ্যাটাকে তাহলে 7 অবশিষ্ট থাকছে, মানে প্রত্যেক ক্ষেত্রে গ্যাপ কিন্তু 1 করে। তাহলে নির্ণেয় সংখ্যাটি কি হচ্ছে? এই যে লসাগু বেরোলো, লসাগুর সাথে -1 করে দাও, তাহলে আসলো 359। এবার এইটাকে তুমি 10 দিয়ে ভাগ করো, 9 অবশিষ্ট থাকবে। এটাকে যদি 9 দিয়ে ভাগ করো তাহলে 8 অবশিষ্ট থাকবে। এটাকে যদি 8 দিয়ে ভাগ করো 7 অবশিষ্ট থাকবে, বুঝলে? তো এইভাবে আমাদের উত্তরটা হবে। তাহলে আনসার হবে সি এর দাগে অ্যান্সারটা সঠিক। নেক্সট চলো। 73 কোশ্চেনটা কী হবে? এই অঙ্কটা ঘোরানোর জন্য কিন্তু এখানে ফার্স্টে 1/9 করে দিয়েছি, কিন্তু পরের গুণ দেখো, পরের গুণ আমরা কিন্তু ভাঙতে পারি। 1/9 তো এটা হলো, প্লাস 1/2 ইন্টু 3 লিখতে পারি, প্লাস এটাকে আমরা লিখতে পারি 3 ইন্টু 4, প্লাস এটাকে আমরা লিখতে পারি 4 ইন্টু 5, প্লাস 5 ইন্টু 6, প্লাস 6 ইন্টু 7, প্লাস 7 8 56, 7 ইন্টু 8, প্লাস 1/8 ইন্টু 9, এটা আসলো। এবার এই যে এখান থেকে এই অবধি এটা আমরা সূত্র জানি, সেই সূত্র অনুযায়ী লিখে দেবো। এখানে এদের মধ্যে গ্যাপ কত? 1-এর গ্যাপ, এখানেও 1-এর গ্যাপ, প্রত্যেকটা 1-এর গ্যাপ, তাই তো? তাহলে আমরা জানি পার্থক্য যেটা সেটা লিখে দিলাম, গ্যাপ 1, সেই পার্থক্যটা লিখলাম। আচ্ছা, আর এখানে বসবে হচ্ছে 1 নিচে হচ্ছে এই ফার্স্ট সংখ্যাটা 2, তাহলে 2 বসে গেল, মাইনাস এখান থেকে 1/9, মানে লাস্টের সংখ্যাটা বসবে, তাহলে 1/9
9 আসলো। তাহলে এবার সলভ করো এটা 1/9 প্লাস এখান থেকে 9 দুগুণ 18 লসাগু আসলো, এদিকে 9 মাইনাস এদিকে 2, এইটা হলো। এবার এখান থেকে কী আসবে, আবার নিচে 18 লসাগু আসলো, তাহলে এখান থেকে 2 আসলো প্লাস এখান থেকে এটা কত 5 আসলো, তাই তো? তাহলে এখানে 7 আসলো, সরি, তাহলে 9, তাহলে অ্যান্সার হবে 1/2 অ্যান্সার। এ দাগটা হবে। নেক্সট চলো 74 দাগের কোশ্চেনে কী বলছে, এখানে √10 প্লাস √25 আছে প্লাস হচ্ছে এখানে 108 প্লাস 154 প্লাস এখানে আসলো কত, এই √225, মানে 15 স্কোয়ার হয় 225, তাহলে 15 লিখে দিলাম এখানে। তাহলে এবারে কি আসলো, 10 প্লাস √25 প্লাস √108 প্লাস এখানে যোগ করলে এটা কত হচ্ছে, এটা যোগ করলে এখানে আসছে 169 কার স্কোয়ার হয়, এই 13 স্কোয়ার হচ্ছে 169, তার মানে 13 লিখে দিতে পারি আমি। আবার এখান থেকে আবার লেখো √10 প্লাস √25 প্লাস এখান থেকে এটা যোগ করলে কত আসে, 121 হয়, 11 স্কোয়ার হচ্ছে 121, তাহলে এখানে 11 বসিয়ে দাও। তাহলে তারপরে আসছে কি 10 প্লাস এখানে √, আসলো কত, এটা 36 আসলো, তাহলে √ এখানের থেকে 6 বেরোলো, 10 আর 6 করলে 16, তাহলে আসলো 4, অ্যান্সার হবে ডি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চলো 75 দাগের কোশ্চেনে বলছে যে এ কমা বি ও সি এর গড় ওজন 45 কেজি, এ ও বি এর গড় ওজন 40 কেজি এবং বি ও সি এর গড় ওজন 43 কেজি হলে বি এর ওজন কত হবে। তাহলে এখানে এ প্লাস বি প্লাস সি এর মোট ওজন আমরা বের করে নিই, গড় ওজন বলে দেওয়া 45 ইন্টু 3 হলে আমাদের মোট ওজন পেয়ে যাব। তাহলে কত, 120 আর এখানে 15, মানে 135 আসলো। আবার এ প্লাস বি এর গড় ওজন বলে দেবো আছে 40, তাহলে 40 ইন্টু 2 জন আছে বলে 2 গুণ করে দিলাম, তাহলে 80 হচ্ছে এদের মোট ওজন। আবার বি প্লাস সি এর মোট ওজন কত হবে, 43 ইন্টু 2 করলাম, তাহলে এখানে হচ্ছে 86 আসলো। এইবারে এখান থেকে কী করে বের করব, আমি আগে এইটার মান এইখানে বসিয়ে দিই, তাহলে সি এর মানটা পেয়ে যাব। তাহলে এই দুটোর থেকে আমি পাচ্ছি কি, যে 80 বসিয়ে দিলাম এ প্লাস বি এর জায়গায়, প্লাস সি বসিয়ে দিলাম, আর এটার মান তো আমাদের 335 জানাই আছে। তাহলে আমাদের সি এর মান কীভাবে বেরিয়ে যাচ্ছে, 135 মাইনাস এখানে 80 চলে আসলো, তাহলে এখান থেকে কী আসবে, 55 হচ্ছে সি এর মান। সি এর মান পেয়ে গেলাম। এইবারে এই জায়গাটায় আমি মানটা বসিয়ে দেবো। সি এর আমাদের মান চেয়েছে, বি এর ওজন চেয়েছে, তাহলে বি প্লাস সি হচ্ছে 55 আর এখানে 86 হচ্ছে এদের টোটাল বি প্লাস সি এর। তাহলে বি এর ওজন হচ্ছে 86 মাইনাস 55, এখানে বিয়োগ করো, 5 আর 1 6, হাতে 5 আর 1 6 আর 8 মাইনাস 5 করলে 3, 31 হবে বি এর অ্যান্সার, বি এর ওজন অ্যান্সার, সি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো 76 দাগের কোশ্চেনে কী বলছে যে 0.8 এবং 0.2 এর তৃতীয় সমানুপাতিক কত হয়। ঠিক আছে, এবার এই অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব দেখো, 76 দাগে এখানে তৃতীয় সমানুপাতিক বলেছে, মানে আমি আগে ফার্স্ট জেনারেলটা বলে দিই, এ কমা বি কমা সি ধরলাম হচ্ছে তৃতীয় সমানুপাতিক। তাহলে এই তিনটের যদি তৃতীয় সমানুপাতিক সমানুপাতিক বের করতে হয়, তাহলে সেক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে এ ইস টু বি, তারপরে এটা ইকুয়ালস টু, মানে এটা ডবল সমানুপাতিক, বি ইস টু সি, এইটা আসে। তাহলে এক্ষেত্রে আমাদের বলে দেওয়া আছে 0.8, 0.2 আর সি ধরে নিলাম এটা। তাহলে এখান থেকে 0.8 ইস টু 0.2,
এই ডবল সমানুপাতিককে এখানে আমি ইকুয়ালস টু ধরলাম, আর 0.2 ইন্টু সি। তাহলে এখান থেকে কী আসবে, 0.8, এটা নিচে আসলো 0.2 বাই সি। তাহলে সি এর মানটা বের করতে গেলে সিটা ওইদিকে চলে গেল, আর এই পয়েন্ট আর এই পয়েন্ট তুলে দিয়ে এটা 4 আসবে, তাই তো। তাহলে সিটা ওইদিকে চলে গেল 0.2 ইন্টু 0.2 বাই 0.8 করলাম। তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্ট তুলে দিয়ে এইটা এটা কেটে দিলাম, 4 আসলো নিচে। তাহলে ওপরের থেকে পয়েন্ট তুলে দিয়ে 2/40 করে দিলাম, এখান থেকে কাটাকুটি করে 1/20 আসলো। এবার 1/20 মানে কত হচ্ছে 0. মানে 1/2 মানে হচ্ছে 0.5 বাই 10 নিচে আছে, তাহলে 0.05 আসবে। অ্যান্সার হবে এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলে এবারে 77 দাগের কোশ্চেনে কী বলছে যে 498 কোন সংখ্যা থেকে 17% কম। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে এইটা কোনো একটা সংখ্যা থেকে, মানে 498 কোনো একটা সংখ্যা থেকে কম। তাহলে আমরা যদি সংখ্যাটাকে, মানে সংখ্যাটি 100% ধরি, তাহলে এই 498 কত পার্সেন্ট হবে, 100% মাইনাস 17% করে এটা 83% হচ্ছে। 83% সমতুল্য 498। তাহলে আমাদের চেয়েছে সংখ্যাটি কত, তাহলে 100% তাহলে কত হবে, 498 বাই 83 ইন্টু 100 আসলো। এবারে কত দিয়ে কাটা যাবে 498কে 83 দিয়ে, তাহলে 6×48 আসলে, হ্যাঁ 6×48, 3 6 18, হ্যাঁ এসে যাচ্ছে। তাহলে 6 দিয়ে যাবে এটা, তাহলে এই 6 হলো, তাহলে 6 ইন্টু 100 মানে 600। অ্যান্সার হবে সি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো এবারে 78 দাগের কোশ্চেনে কী বলছে, 33 মিটার কাপড় বিক্রি করে এক ব্যক্তি 11 মিটার কাপড়ের ক্রয় মূল্য এর সমান লাভ হয়, তবে তার লাভের হার কত হবে। তাহলে আমি ফার্স্টটাকে ধরি 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য, মানে সিপি হচ্ছে 1 টাকা, 1 মিটার, 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য হচ্ছে 1 টাকা। তাহলে সে কত টাকা, মানে ক্রয় মূল্য 33 মিটার কাপড়ের সিপি কত হবে, তাহলে 33 টাকা হবে। এবার 33 মিটার কাপড় বিক্রি করে তার লাভ হচ্ছে 11 টাকা। তাহলে 11 মিটার কাপড়ের ক্রয় মূল্যের সমান লাভ হচ্ছে, তাহলে 11 মিটার কাপড়ের ক্রয় মূল্য কত, 11 টাকা। তাহলে লাভের হার কত, লাভের হার হচ্ছে এই 11 টাকা, 11 মিটার কাপড়ের ক্রয় মূল্যের সমতুল্য সে লাভ করছে। তাহলে 11 টাকায় তার লাভ হয়েছে, আর কতর ওপরে, 33 টাকার ওপরে। তাহলে কাটাকুটি করো, এটা কাটাকুটি করলে 3 আসলো। তাহলে 1/3 ইন্টু 100 মানে আমরা জানি 33.13%। নেক্সট চলো এবারে 79 দাগের কোশ্চেনে কী বলছে, 79 দাগের কোশ্চেনে বলছে একটি দ্রব্যের ক্রয় মূল্য 200 টাকা, দ্রব্যটি ধার্য মূল্য কত রাখতে হবে যাতে ধার্য মূল্যের ওপরে 25% ছাড় দেওয়ার পরেও 35% লাভ থাকে। এখানে আমি বলেছি প্রত্যেক আগের যে ভিডিওগুলোতে, সেগুলোতে বলেছি যে ক্রয় মূল্য, ধার্য মূল্য আর বিক্রয় মূল্য দেখার সঙ্গে সঙ্গে, মানে ধার্য মূল্য থাকার সঙ্গে সঙ্গে আমাদের এই স্ট্রাকচারটা লিখে নিতে হবে, এমপি, এসপি, সিপি, ব্যাস। এবারে আমাদের ছাড় বলেছে 25%। 25% মানে হচ্ছে 1/4, তাহলে হচ্ছে 4 টাকা যদি মার্কেট প্রাইস হয়, মানে ধার্য মূল্য হয়, 1 টাকা ছাড় দিয়ে সে বিক্রি করছে, তার মানে তার সেলিং প্রাইস হচ্ছে 3 টাকা। এবার তারপরেও ছাড় দেওয়ার পরেও তার 35% লাভ থাকে, তাহলে 35% মানে 35/100, তাহলে হচ্ছে কত, 5 দিয়ে কাটলে 7/20। তাহলে 20 টাকা যদি সিপি হয়, তাহলে তার লাভ হচ্ছে কত, 7 টাকা লাভ হয়ে বিক্রি করছে 27 টাকায় সে বিক্রি করছে। তাহলে সমান করতে হবে এসপি, সমান করতে গেলে ওপরে 9 দিয়ে গুণ করো, এখানে 9 দিয়ে গুণ করা মানে এখানেও 9 দিয়ে গুণ করতে হবে। তাহলে 20, 27,
আর 36 আসলো। এবারে এখানে বলে দেওয়া আছে ক্রয় মূল্য মান বলে দেওয়া, তাহলে আমাদের সিপি পেয়েছি 20 অনুপাত, তাহলে 20 সমতুল্য হচ্ছে 200 টাকা। তাহলে বলেছে ধার্য মূল্য কত, মানে কত টাকা ছাড়া রাখতে হবে, মানে বেশি করে লিখে রাখতে হবে। মার্কেট প্রাইস তাহলে হচ্ছে 36 সমতুল্য 200/20 ইন্টু 36, তাহলে কাটাকুটি করো, এটা 10 আসলো, তাহলে 360 টাকা অ্যান্সার হবে, ডি এর দিকে অ্যান্সার সঠিক। এবার নেক্সট চলো, এবারে 80 দাগের কোশ্চেনে কী বলছে দেখো। 80 দাগে বলছে বার্ষিক সরল সুদের হারে 800 টাকা 3 বছরে 956 টাকায় পরিণত হয় যদি সুদের হার 4% বেড়ে যায়। আচ্ছা সরি, বার্ষিক সরল সুদের হারে 800 টাকা 3 বছরে 956 টাকায় পরিণত হয় যদি সুদের হার 4% বেড়ে যায়, তবে 3 বছরে 800 টাকা কত টাকায় পরিণত হবে। কীভাবে হবে এটা? এটাকে এখানে আগে আমি সুদের হারটা প্রথমে কত ছিল বের করে নিই। তাহলে আমরা জানি ইন্টারেস্ট আই ইকুয়ালস টু, আচ্ছা আই এর মান তো আমাদের এখান থেকে বেরিয়ে যাবে, আইটা হচ্ছে 956তে পরিণত হয়েছে সুদ আসল, আর হচ্ছে আসলটা হচ্ছে 800, তাহলে এই হচ্ছে আমাদের সুদ বেরোবে এখান থেকে। আর 800 হচ্ছে মূলধন আসল যেটা, ইন্টু আর আমরা বের করব R/100 নিচে দিয়ে দিলাম, আর 3 বছরের জন্য, তাহলে আর এর মান কত হবে, ওইদিকে হচ্ছে বেরোচ্ছে 156 ইন্টু 100, আর নিচে আছে 800 ইন্টু 3, তাহলে 100 আর 800 থেকে 100 কেটে দিলাম, এখানে আমি 3 দিয়ে ফার্স্টে কেটে দিলাম, 3 5 15 আর 3 2 6, তাহলে এবার 4 দিয়ে যাবে, নিচে 2 আর এখানে 4 তেরো 52, তাহলে আর এর মান কত আসছে, আর এর মান আসছে 13/2%, তার মানে এটা 2 দিয়ে ভাগ করলে 6.5% এটা আসলো। এবারে বলছে সুদের হার 4% যদি বাড়িয়ে দেওয়া হয়, তাহলে 3 বছরে, বছর সেম রেখেছে, হ্যাঁ বছরটা সেম রেখেছে, আগের বছরও হচ্ছে 3 বছর, এটাও 3 বছর, যখন বছর সেম থাকবে তাহলে আমরা এইভাবে করতে পারি যে 6.5%-এর জন্য আমাদের সুদ বেরিয়েছিল কত, 156 টাকা, তাহলে 6.5% প্লাস হচ্ছে সুদের হার বাড়ানো হয়েছে 4%, তাহলে আসছে এখানে 10.5%-এর জন্য আমরা কত সুদ পাবো, তাহলে 156/6.5 ইন্টু 10.5, এবার মানটা বের করো, পয়েন্ট তুলে দিলাম, দুদিকে পয়েন্ট তুলে দিলে যেহেতু একের পরে নিচেও একটা একের পরে পয়েন্ট আছে, ওপরেও একটা একের পরে পয়েন্ট আছে, তাহলে কোনো পয়েন্ট থাকবে না, তাহলে 65 আর এখানে 105। এবারে এটা কি 13 দিয়ে যায় দেখো তো, 13 1 13, তাহলে 26 পড়ে থাকলো, 13 2 26, তাহলে এখানে 12 আসবে, তাহলে 13 দিয়ে যাচ্ছে, তাহলে 5 13 65, আর এখানে 13 1 13 আর 13 2 26, এটা আসলো, আর এখানে 5 দিয়ে কাটা যাচ্ছে, তাহলে 21 ইন্টু 5 করলে 105, তাহলে এই জায়গাটা লিখি 12 ইন্টু 21, তাহলে গুণ করো, 12 2 24 মানে 240 প্লাস হচ্ছে 12, 240 প্লাস 12 করলে 252 সুদ আসলো। এবারে তাহলে সুদ আসল 3 বছরে, তাহলে সুদ আসল কত হবে, 800 হচ্ছে মূলধন ছিল, সুদ আসল 800 মূলধন ছিল, আর হচ্ছে সুদ বেরোলো হচ্ছে 256 নতুন সুদ, তাহলে আসলো হচ্ছে 1052 টাকা, তাহলে সি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 81 দাগের কোশ্চেনে কী বলছে, এক ব্যক্তি বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 21,000 টাকা ধার নেন, তবে প্রতি বছর তাকে কত টাকা করে দিতে হবে যাতে তার পুরো ধার 2 বছরে শোধ হয়ে যায়। তাহলে আমরা শুরু করি, আমরা যে চক্রবৃদ্ধি সুদের যে বড় সূত্রটা সেটা ইউজই করব না, এখানে শর্ট ট্রিকে করব। পি মানে যে পরিমাণ টাকা ধার নিয়েছে হচ্ছে 21,000 টাকা, চক্রবৃদ্ধি সুদের হার কত 10%, তাহলে ফার্স্ট ইয়ারে যদি ব্যক্তি 10 ইউনিট ধার নিয়ে থাকে তাকে পেমেন্ট করতে হবে কত 11, সেকেন্ড ইয়ারে সেই পেমেন্ট করার পরে যা পেমেন্ট করা হয়েছিল তারপরে আবার কত পেমেন্ট করতে হচ্ছে, মানে 100 স্কোয়ার মানে 100 আর 11 স্কোয়ার মানে 121, মানে 2 বছরের জন্য। তাহলে এটা কিন্তু সাকসেসিভ করছে না কিন্তু, হ্যাঁ সাকসেসিভ আগে যেগুলো করেছে সেগুলো সাকসেসিভ, মানে
10 11 ওগুলো সাকসেসিভ করেছে, কিন্তু এটা সাকসেসিভ না। তাহলে এইটা হলো। এইবারে এইটা যেটা ফার্স্ট ইয়ারে যে পেমেন্ট করতে হবে ইনস্টলমেন্ট, সেটা হচ্ছে এইটা, আর এইটা হচ্ছে সেকেন্ড ইয়ার ইনস্টলমেন্ট। এইবারে আমাদের এখানে বলেছে যে প্রতি বছর সেম অ্যামাউন্ট সে পে করবে। তাহলে সেম অ্যামাউন্ট ইনস্টলমেন্ট তাহলে পে করতে হবে তাকে। তাহলে ইনস্টলমেন্টটা সমান করে নাও। ইনস্টলমেন্ট সমান করতে গেলে 11 দিয়ে এখানে গুণ করে দাও। তাহলে আসলো কত, পি আর এ এখানে হচ্ছে 100, এটা হচ্ছে 11, তাহলে 110, আর ইনস্টলমেন্ট পেমেন্ট করবে কত, 121, আর এখানে তো 100 আর 121 ছিলই। এইবারে এইগুলো হচ্ছে ইনস্টলমেন্ট, 121 এটা হচ্ছে ইনস্টলমেন্ট, প্রতি বছরে ইনস্টলমেন্ট দেবে। এবারে টোটাল তাহলে সে বড় করেছিল কত, এই টোটাল অ্যামাউন্টটা যোগ করে দাও। তাহলে হচ্ছে 210 টাকা সে টোটাল অ্যামাউন্ট বড় করেছিল। অতএব এইটা সমান আমাদের বলে দেওয়া আছে 221 সমতুল্য কত, 21,000 টাকা। তাহলে বলেছে যে 2 বছরে তাকে কত করে শোধ, মানে প্রতি বছরে তাকে কত করে শোধ করতে হবে, তাহলে 2 বছরে তার সম্পূর্ণ টাকাটা শোধ হয়ে যাবে। তাহলে প্রতি বছর ইনস্টলমেন্ট তাহলে ওর 121 ইউনিট করে তাকে পে করতে হচ্ছে প্রতি বছরে। তাহলে 121-এর মানটা বের করো। এটা কিন্তু খুব সহজে হবে, বড় যে সূত্র সেখান থেকে এটা খুব সহজে হবে। তাহলে কাটাকুটি হয়ে গেল, এখান থেকে আসলে হচ্ছে 100, তাহলে 12,100 টাকা করে প্রতি মাসে তাকে পেমেন্ট করতে হবে। তাহলে অ্যান্সার হচ্ছে বি এর দাগে অ্যান্সারটা সঠিক। নেক্সট চলো, 82 দাগের অঙ্কটা কী হবে দেখো। 15 জন পুরুষের দিনে 8 ঘন্টা করে একটি কাজ করতে 20 দিন সময় লাগে, তবে ওই কাজটি 20 জন পুরুষের 12 দিনে সম্পন্ন করতে দিনে কত ঘন্টা কাজ করতে হবে। তাহলে এটার জন্য আমরা একটা সূত্রের মাধ্যমে করব। এটা সবাই জানা আছে সূত্রটা। এটা হচ্ছে ম্যান পাওয়ার মানে হচ্ছে দক্ষতা, একটা মানুষের দক্ষতা বা ক্ষমতা, ইনটু কত ঘন্টা সে কাজ করছে, এই আর হচ্ছে কত দিন লাগছে তার, তাহলে ডে 1, আর হচ্ছে টোটাল ওয়ার্ক ইকুয়ালস টু পরের কতজন অন্য একটা টিম কতজনে করবে, মানে অন্য একজন মানুষ বা একটা টিম কত সময় কাজ করবে আর কত দিনে করবে, এটা 2 হবে। আর ওয়ার্ক 2, এখানে যেহেতু ওয়ার্ক 1 আর ওয়ার্ক 2 সেম, এটা এক অংশ ধরে নিলাম 1 ইউনিট। তাহলে এইবারে এখান থেকে বসাও 15 জন পুরুষ, মানে 15 জন পুরুষ 15 M ইন্টু আবার কত 8 ঘন্টা, কত দিনে কাজ করছে 20 দিনে কাজ করছে। ওয়ার্ক এখানে 1 ইউনিট মানে 1 দিয়ে দিলাম। আচ্ছা, এখানেও 1 ইউনিট কাজ করছে, 20 জন মানুষ তার দক্ষতা পেয়ে গেলাম বা ক্ষমতা, ইন্টু ঘন্টাটা বের করতে হবে, তাহলে H2 বের করতে হবে, আর D2 বলে দেওয়া আছে 12 দিনে কমপ্লিট করছে। তাহলে এখান থেকে 20, এই 20 কেটে গেল, M কেটে গেল। আচ্ছা, এখান থেকে 5, 3 5 15, আর 3 দিয়ে 12টাকে কাটলাম, তাহলে 4 আসলো। তাহলে এখানে আবার কেটে দিলাম, এটা 2, তাহলে M মানে H2 কত হবে 5 2 10, তাহলে 10 ঘন্টা প্রতিদিনে সে কাজ করবে, মানে তারা কাজ করবে। নেক্সট চলো, 83 দাগের কোশ্চেনে কী বলছে, একটি চৌবাচ্চা এ পাইপ ভর্তি করে 8 ঘন্টায় এবং বি পাইপ ভর্তি চৌবাচ্চা খালি করে 5 ঘন্টায়। চৌবাচ্চাটি যদি 3/4 অংশ ভর্তি থাকে তাহলে কত ঘন্টায় পাইপগুলি, মানে পাইপ দুটি একসঙ্গে চৌবাচ্চাটি খালি করবে। তাহলে কীভাবে হবে, একটা পাইপ এ পাইপ ভর্তি করছে 8 ঘন্টায়, আর বি আউটলেট পাইপ মাইনাস দিলাম ওই জন্য, এটা খালি করছে 5 ঘন্টায়। তাহলে লসাগু কত 40, তাহলে 5 8 40, আর এখানেও 5 8 40, কিন্তু এটা মাইনাস এটা প্লাস। আচ্ছা, এইবারে তাহলে চৌবাচ্চা তাহলে ভর্তি আছে কত অংশ, চৌবাচ্চা ভর্তি আছে 40 ইন্টু 3/4 অংশ, মানে 30 অংশ ভর্তি আছে, মানে এই হচ্ছে টোটাল চৌবাচ্চার মানে ক্যাপাসিটি আর কি। তাহলে 30 অংশ ভর্তি আছে। এবার যদি দুটো পাইপই চালানো থাকে তাহলে চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে, খালি হওয়ার সময়, খালি
হওয়ার সময়। 30 অংশ খালি করতে এই দুটো পাইপ একসঙ্গে যদি খোলা থাকে তাহলে হচ্ছে -3, মানে -3 মানে খালি করবে এখানে, তাহলে 3 দিয়ে দিলাম নিচে, তাহলে কাটাকুটি করলে 10 ঘন্টায় খালি করবে ফুল, মানে 30 অংশ চৌবাচ্চাটি খালি হয়ে যাবে। নেক্সট চলো 84 থেকে কোশ্চেনে কী বলছে, এ কমা বি এর বি এর তুলনায় দ্বিগুণ গতিসম্পন্ন, বি সি এর তুলনায় দ্বিগুণ গতিসম্পন্ন, 3 গুণ গতিসম্পন্ন, কিন্তু কিছু দূরত্ব থেকে সি এর এত ঘন্টা সময় লাগলে এর সমদূরত্ব অতিক্রম করতে কত সময় লাগছে। সমদূরত্ব বলেছে কিন্তু, হ্যাঁ সমদূরত্ব বললে আমাদের সূত্র জানা আছে ডি ইকুয়ালস টু এস ইন্টু টি, ডিস্টেন্স সেম বললে এস আর টি ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়। তাহলে এ বাই বি আমাদের বলে দেওয়া আছে গতিবেগ, স্পিড বলে দেওয়া এ বি এর দ্বিগুণ, তাহলে এ আর বি যদি 1 হয় এ হচ্ছে 2 গুণ। আচ্ছা বি বাই সি, বি সি এর তুলনায় 3 গুণ বেশি গতিবেগে যাচ্ছে, তাহলে সি যদি 1 হয় বি হচ্ছে 3, তাহলে এবারে বিটাকে সমান করো, তাহলে 3 এখানে গুণ করলাম, এখানে তো 3 তো আছেই, তাহলে এ বি আর সি এটা হচ্ছে স্পিড, সমান করো কত হচ্ছে এখানে 6, 3 আর এখান থেকে আসলো 1, তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক হলে টাইম কি হবে, টাইম আসবে 1/6, 1/3, 1/1 আসলো। এটাকে সরল করো, এটাকে সরল করলে কি ওপরে 6 দিয়ে গুণ করে দাও, এখানে 6 দিয়ে গুণ করলে 1, 3 দুগুণ 6 আর এখানে 6 আসলো, এইটা আসলো। এইবারে আমাদের বলে দেওয়া আছে কি সি এর সময়টা বলে দেওয়া, তাহলে 6 সমতুল্য কত বলে দেওয়া, এই 6 হচ্ছে সি এর অনুপাত মানে ইউনিট, 6 সমতুল্য বলে দেওয়া এখানে 1/2 মানে 2 আর 3/2 ঘন্টা আবার কিন্তু, হ্যাঁ তাহলে এর সমদূরত্ব অতিক্রম করতে কত সময় লাগছে, এ হচ্ছে 1 ইউনিট, 1 ইউনিট সমতুল্য হচ্ছে 3/2, 6টা নিচে ভাগ হয়ে গেল ইন্টু 1, এটা আবার আসলো, তাহলে কাটাকুটি করলাম করে আসলো 1/4 আওয়ার। এইবারে আবার বলেছে এটা যদি মিনিটে করতে চাও, কেননা মিনিটে বলে দেওয়া আছে উত্তর, তাহলে 60 দিয়ে গুণ করো, কাটাকুটি করলে তখন মিনিটে চলে আসলো, তখন এটা থাকবে না, তখন 15 মিনিট, অ্যান্সার হবে এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো 25 দাগের কোশ্চেনে কী বলছে, একজন ব্যক্তির স্রোতের প্রতিকূল বেগ 36, প্রতিকূল বেগ বলার সঙ্গে সঙ্গে লিখে দেবো প্রতিকূল বেগ, বোটের স্পিড মাইনাস স্রোতের স্পিড ভি মাইনাস ইউ ধরে নিলাম ইকুয়ালস টু 36 কিমি, এবং দাঁড়াও একজন ব্যক্তির স্রোতের প্রতিকূলে এত কিমি এবং স্রোতের অনুকূলে এত কিমি যেতে প্রতি ক্ষেত্রেই, ও আচ্ছা প্রতি ক্ষেত্রেই 6 ঘন্টা করে লাগছে, পুরোটা পড়া উচিত ছিল আমার, যাই হোক বেগ তাহলে হচ্ছে 36/6 করে দিলাম, তাহলে এত কিমি পার আওয়ার, তাহলে আসলো কত 6 কিমি পার আওয়ার আসলো। আচ্ছা অনুকূল বেগ কী হবে, অনুকূল বেগ ভি মানে বোটের স্পিড প্লাস স্রোতের স্পিড ইকুয়ালস টু কত আসলো 48 কিমি গেছে প্রতি ক্ষেত্রে, এই মানে 6 ঘন্টা লেগেছে, তাহলে 48/6 কিমি পার আওয়ার, তাহলে আসলো কি 6×48 8 কিমি পার আওয়ার, এটা হচ্ছে অনুকূল বেগ। এইবারে এটা কাটাকুটি করো, তাহলে আসলো কি ভি মাইনাস ইউ ভি প্লাস ইউ, এটা হচ্ছে 6 কিমি পার আওয়ার, এটা হচ্ছে 8 কিমি পার আওয়ার, চেয়েছে হচ্ছে স্রোতের গতিবেগ চেয়েছে, তাহলে স্রোতের গতিবেগ চাইলে মাইনাস করে দাও, তাহলে এটা মাইনাস, কাটাকুটি আসলো এখানেও মাইনাস আসবে, তাহলে -2 আর এখানে -2u ইকুয়ালস টু 8 আসলো, তাহলে দুদিকে -2 কেটে দাও, তাহলে ইউ ইকুয়ালস টু কত আসলো 1 কিমি পার আওয়ার, অ্যান্সার হবে সি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো 86 দাগের কোশ্চেনে কী বলছে, একটি মিশ্রণে স্পিরিট ও জলের অনুপাত 3:2, মানে স্পিরিট টু জলের অনুপাত 3:2, যদি মিশ্রণে স্পিরিটের পরিমাণ জলের পরিমাণের 3 লিটার বেশি হয়, মানে এখানে বেশি কত 1 অনুপাত সমতুল্য বলছে 3 লিটার বেশি স্পিরিট জলের থেকে, তবে মিশ্রণে স্পিরিটের পরিমাণ কত, তাহলে এখানে 3 দিয়ে গুণ করে দাও, তাহলে 3 সমতুল্য 9, মানে এটা 9 লিটার, এটাও 9, মানে এখানে বলে দিলাম আর কি, তাহলে 9 লিটার হবে অ্যান্সার। নেক্সট চলো 87 দাগের কোশ্চেনে কী বলছে দেখো, 45 জন ব্যক্তির গড় বয়স 1/9 বছর কমে যাবে যখন 60 বছর বয়সী একজন ব্যক্তির জায়গায় অন্য একজন ব্যক্তি আসবে, তবে নতুন ব্যক্তির বয়স কত হবে। তাহলে এখানে কমে যাচ্ছে যেহেতু
বলছে তার মানে নিশ্চয়ই 60 বছর বয়সী যে ব্যক্তি ছিল তার থেকে নিশ্চয়ই যে নতুন আসছে তার বয়স কম হবেই, এটা তো স্বাভাবিক, দেখেই বোঝা যাচ্ছে। এবার তাহলে আমরা কিভাবে বের করব? 45 জন ধরি, 45 জন ব্যক্তির গড় বয়স এক্স, তাহলে 45 জন ব্যক্তির মোট বয়স কত? এটা কিন্তু আমি বোঝানোর জন্য বলছি, হ্যাঁ, সহজ নিয়মটা আমি পরে বলছি। তাহলে 45x, আবার রিপ্লেস মানে 60 বছর বয়সী যে ব্যক্তি সেটা রিপ্লেস হওয়ার পরে তাও 45 জনই থাকবে, কেননা ওখানে তো কোনো যে যাচ্ছে তার পরিবর্তে আরেকজন আসছে, তাহলে 45 জনই থাকবে। 45 জনের ব্যক্তির গড় বয়স কত বলে দিয়েছে? প্রত্যেকের 1/9 করে কমে যাবে, তাহলে এক্স মাইনাস 1/9। তাহলে রিপ্লেস হওয়ার পরে 45 জন ব্যক্তির মোট বয়স কত? মোট বয়স কত আসছে? 45 ইন্টু এক্স মাইনাস 1/9 আসলো। তাহলে এখান থেকে কী আসছে? 45x, 45 ইন্টু 1/9, তাহলে আসলো কি 45x, 45, এখানেও 45 লেখা হয়, 45x মাইনাস 5 আসলো। তাহলে দেখো এই জায়গাটাও 45x মোট বয়স ছিল 45 জনের, আর এখানে 45x আসছে, কিন্তু এখানে আবার কম হচ্ছে কত? -5। তাহলে কার জন্য কম হচ্ছে? এই 60 বয়সী যে ব্যক্তি ছিল তার পরিবর্তে নতুন ব্যক্তি আসার জন্য কমে যাচ্ছে। তাহলে নতুন ব্যক্তির বয়স হবে কত? নতুন ব্যক্তির বয়স হচ্ছে 60 মাইনাস 5, মানে 55 বছর বয়স হবে। অ্যান্সার বি এর দিকে অ্যান্সার সঠিক। এবার এত কিছু করার কোনো দরকারই নেই, আমাদের জাস্ট এইটা এমনি বোঝানোর জন্য বললাম কীভাবে এই 5টা আমি বিয়োগ করব। হ্যাঁ, এবার যদি আমি শর্ট একদম ছোট্ট নিয়মে করতে চাই, তাহলে এখানে যেহেতু 45 জন আছে, তাহলে টোটাল বয়স কত কমবে? 45 ইন্টু 1/9, মানে 5 বছর বয়স কমবে। তাহলে নতুন যে ব্যক্তি এসছে তার বয়স হবে, নতুন ব্যক্তির বয়স জাস্ট 60 মাইনাস 5, মানে 55 বছর। এইভাবে করে করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু এটা আমি বোঝানোর জন্য যে কীভাবে -5টা আসছে সেটা বোঝানোর জন্য এতটা করলাম আমি। নেক্সট চলো এবারে 88 দাগের কোশ্চেনে কী হবে? সেই আগের মতো আগে একটা অঙ্ক করলাম এরকম এই সেটেই, তো কীভাবে হবে? দেখো এখানে প্রত্যেকের গ্যাপ কিন্তু 3 করে গ্যাপ, প্রত্যেকের 3 করে গ্যাপ। তাহলে আমাদের সূত্র কী আছে? 1/, যতটা গ্যাপ মানে যত প্রত্যেকের যতগুলো করে গ্যাপ আছে সেটা লিখে দাও, মানে 1/3। আর এখানে 1/, ফার্স্ট সংখ্যাটা, ফার্স্ট 1 আছে মানে 1 লিখে দিলে, মাইনাস লাস্ট সংখ্যাটা 1/, এখানে নিচে 16 আছে তাহলে 16 লিখে দিলে। এবার সলভ করে দাও। 1/3, 1 মাইনাস 1/16 আসলো। তাহলে 1/3 এখানে লসাগু আসলো 16, তাহলে 15/16 কাটাকুটি করো, তাহলে আসলো হচ্ছে 5/16। অ্যান্সার হবে সি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো 89 দাগের কোশ্চেনে কী বলছে? কতগুলি 1/6 একসঙ্গে করলে এত পাওয়া যাবে। তাহলে এটা তো খুবই সহজ। তাহলে আমি যদি এটা কীভাবে করতে হবে? জাস্ট এইটা দিয়ে এইটাকে ভাগ করতে হবে। তাহলে কতগুণিয়া সংখ্যা আসবে? n ধরলাম, তাহলে 41, 2/3 আর 1/6, তাহলে উপরে আসলো কত? 120, মানে 123 আসলো। 123 আর 2 করলে 125/3 আর 1/6 আসলো, আছে তো নিচে। এইবারে 125/3 ইন্টু উপরে এটা 6টা চলে গেল, তাহলে আসলো কত? 250। অ্যান্সার হবে সি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো 90 দাগে কী বলছে? প্রথম 20টি স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি কত? মানে ব্যাপারটা কি? 1, 3, 5, 7 প্লাস ডট 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 করতে প্লাস 20তম, মানে 20তম বিজোড় সংখ্যা, বিজোড় এর যোগফলটা কত হবে? তাহলে আমরা কি জানি? ধরো যদি n-তম থাকতো তাহলে আমাদের আসতো কি? n² আসতো। তাহলে এই ক্ষেত্রে হবে 20², তাহলে 400 হবে অ্যান্সার। সি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো 91 দাগের কোশ্চেনে কী বলছে? দেখো এইটা কীভাবে হবে?
আচ্ছা, এটার জন্য আমাদের একটা সূত্র জানা দরকার। এটা এক্স টু দি পাওয়ার কিউব প্লাস ওয়াই টু দি পাওয়ার কিউব সূত্র জানা দরকার। এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার কিউব, সরি ভুল হচ্ছে, এক্স প্লাস ওয়াই আর এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স স্কোয়ার, এই ওয়াই স্কোয়ার, এইটা হচ্ছে সূত্র। তাহলে এক্ষেত্রে আমি কীভাবে করবো এটা, 91 দাগে 0.125 প্লাস 0.027 বাই এখানে নিচে আছে 0.25 মাইনাস 0.15 প্লাস 0.09। আচ্ছা, 125 কার কিউব হয়, 5-এর কিউব হয়। তাহলে যেহেতু 3টের পরে পয়েন্ট আগে পয়েন্ট আছে, তাহলে এখানে কী হবে 0.5 তার হোল কিউব করলে আমাদের সেই এইটাই আসে, প্লাস এখানে 3টের পরে পয়েন্ট আগে, হ্যাঁ 3টের পরে পয়েন্ট আছে, তাহলে আসলো কি 0.3 হোল কিউব আসলো। এখানে হচ্ছে 0.5 তার স্কোয়ার হবে, 25-এর স্কোয়ার, 5-এর স্কোয়ার মানে 25। এখানে হচ্ছে আমাদের আছে এটা এক্স ইন্টু ওয়াই মানে 0.5 ইন্টু 0.9 করলে 15 আসবে, আর এখানে প্লাস হচ্ছে 0.3 তার স্কোয়ার। এইবারে ওপরের যেটা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের এই এক্স টু দি পাওয়ার কিউব প্লাস ওয়াই টু দি পাওয়ার কিউবের সূত্রে ভেঙে দাও। তাহলে 0.5 প্লাস 0.3 আর 0.5 তার স্কোয়ার প্লাস মাইনাস হবে 0.5 ইন্টু 0.3 প্লাস 0.3 তার স্কোয়ার, আর নিচে তো ওইটাই আছে 0.5 ইন্টু 0.3 প্লাস 0.3 তার স্কোয়ার। তাহলে নিচেরটা আর ওপরেরটা কেটে গেল, তাহলে থাকলো কত 0.5 আর 0.3, তার মানে 0.8 উত্তর। ডিয়ের দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো এবারে 92 দাগের কোশ্চেনে কী বলছে, এটা 343 হোল টু দি পাওয়ার 2n ইকুয়ালস টু 49 বলে দেওয়া আছে। এবার আমাদের বেস সমান করতে হবে, মানে বেসটা হচ্ছে এইটা আর ওটা হচ্ছে পাওয়ার ওপরে। তাহলে এখানে এটা কার কিউব হয়, 7-এর কিউব, তাহলে 7-এর কিউব আসলো হোল টু দি পাওয়ার 2n, আর এখানে 7-এর স্কোয়ার এটা, তাহলে কি আসলো 7 টু দি পাওয়ার 6n আর 7 টু দি পাওয়ার স্কোয়ার। বেস সমান হয়ে গেলে আমরা কি লিখতে পারি, সূচকের নিয়ম অনুসারে 6n ইকুয়ালস টু 2। এর মান তাহলে কত আসলো 1/3। অ্যান্সার হবে বি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো 93 দাগের কোশ্চেনে কী বলছে, একজন ব্যক্তি প্রথম বছরের জন্য 1%, দ্বিতীয় বছরের জন্য 2% এবং তৃতীয় বছরের জন্য 3% সুদের হারে 5,000 টাকা ধার করে। 3 বছর পরে তাকে কত টাকা ফেরত দিতে হবে? কীভাবে হবে এই অঙ্কটা? খুব সহজে করব। অ্যামাউন্ট আমাদের তাহলে যে অ্যামাউন্টটা আসবে 3 বছর পরে সেটা কী হবে, 50,000 টাকা সে ধার নিয়েছে প্রথম বছরে 1% সুদে, তার মানে 100 টাকা তো তার যদি ধারের অ্যামাউন্ট হয়, ইউনিট হয়, তাহলে 101 টাকা তাকে 1 বছরে ফেরত দিতে হতো। দ্বিতীয় বছরে তাকে 100 টাকা হলে তার 102 টাকা ফেরত দিতে হতো। তৃতীয় বছরে 100 টাকা হলে 103 টাকা ফেরত দিতে হতো। তাহলে টোটাল অ্যামাউন্ট 3 বছরে তার এইটা আসবে। এবার কাটাকুটি করো, এটার সঙ্গে এটা কেটে গেল, এটার সঙ্গে এইটা কেটে গেল। এবার আমাদের তাহলে আসলো কত, ওপরে আমি 5-এর সঙ্গে এইটা গুণ করে দিলাম, তাহলে 505 ইন্টু 102 ইন্টু 103 বাই নিচে 100। এই 100 দিয়ে 100টা কিন্তু কাটবে না, কারণ 100টা যেহেতু 0 আছে পয়েন্টে চলে আসবে, তাহলে এইগুলো আমাদের গুণ করতে হবে। এবার এইটা আমি আলাদা করে একটা গুণ করছি, এই জায়গাটা দেখো কীভাবে করতে হবে। এটা হচ্ছে 505 ইন্টু 102 ইন্টু 103, 505কে, আর এটাকে আমি তো এইভাবে লিখবো 100 প্লাস 2 ইন্টু 103, 505 এইটা, আর এখানে 2 দিয়ে গুণ করে দিলে তাহলে 1010 ইন্টু 103, তাহলে কি আসলো, যোগ করে দাও 01515, এইটা আসলো। এবার এটাকে 100 প্লাস 3 করো, তাহলে কি আসলো 51510, আরও দুটো 0 আসলো 100-র জন্য। আর এবার এটাকে 3 দিয়ে গুণ করো, তাহলে 0 3 3 5 15, 5 হাতে 1, 3 1 3 4, আর 3 5 15, এইটা আসলো। এবারে দাঁড়াও
এই 4 আসলো আর এই আসলো 15। আচ্ছা এইবারে যোগ করে দাও, এই জিরোর সঙ্গে এই জিরো, তাহলে জিরো বসে গেল। এই 3-এর সঙ্গে এই জিরো, তাহলে 3 বসে গেল। 5-এর সঙ্গে 0 যোগ করলে 5 আসলো। 4-এর সঙ্গে 1 যোগ করলে 5 আসলো। আর 5-এর সঙ্গে 5 যোগ করলে 0 আসলো, মানে 10 আসলো। আর এক এক তাহলে 1-এর সঙ্গে 1 যোগ করলাম, তাহলে 2 আর 1 2 3 আর 5 ছিল, 5 বসে গেল। তাহলে আসলো হচ্ছে কি আসলো তাহলে 5305,530, আর নিচে ছিল 100, তাহলে কি হবে 53,055.30 এইটা আসলো 30 পয়সা, মানে টোটালটা টাকা। তাহলে এইটা আসলো, তাহলে অ্যান্সার হবে বিয়ের দাগে অ্যান্সার সঠিক, তাই তো। নেক্সট চলো এবারে 94 দাগের কোশ্চেনে কী বলছে, কোনো মূলধনের সরল সুদের কোনো মূলধনের সরল সুদ মূলধনের 9/16 যদি সরল সুদের হার আর সময়ের সংখ্যামান যদি সমান হয়, তবে মূলধন কত বছরে ধার দেওয়া হয়েছিল, কত বছরের জন্য ধার দেওয়া হয়েছিল। তাহলে এখানে বলে দেওয়া আছে, ধরি সুদের হার আর হচ্ছে সময় এর সংখ্যামান হচ্ছে এক্স। অতএব আচ্ছা এখানে বলে দেওয়া কোনো মূলধনের সরল সুদ মূলধনের 9/16, তাহলে মূলধনের 9/16 যখন হবে, তাহলে মূলধন আমি ধরে নিতে পারি 16, তাহলে সুদ কত হবে, তাহলে যদি 16 টাকা হয় তাহলে সুদ হচ্ছে 9 টাকা। তারপরে এবারে আমি I = PRT/100 করতেই পারি। এখানে সুদ পেয়েছি 9, পি হচ্ছে 16, আর আর টি এর মান তো সমান, তাহলে এক্স ধরে নিয়েছি, ওটা x/100। তাহলে x² এর মান কত আসলো, ওদিকে 900/16, তাহলে কি আসলো, এখানে রুট করে দিলে এক্স এর মান আসলো 30/4, তাহলে 4 × 7 = 28, এখানে 2 আসলো, 7 পূর্ণ 2-এর 4 মানে 1-এর 4 হবে, কাটাকুটি করলে 1-এর 2 হবে, তাহলে 7 পূর্ণ 1-এর 2 বছরের জন্য ধার দেওয়া হয়েছিল। নেক্সট কোশ্চেনে চলো 95 দাগের কোশ্চেনে কী হবে, এইটা থেকে আমরা কীভাবে আনতে পারি দেখো, নিচেরটাকে ফার্স্ট বিয়োগ করো, ওপরে তো a² - b² সূত্র লাগবে, তাহলে এখানে বিয়োগ করলে হচ্ছে এটা 4 আসলো, 8 থেকে 4 বিয়োগ করলে 4, এখানে 15 আছে, মানে 3 আর 5 করলে 8, হাতে 1, 4, তাহলে 0 আসলো, পয়েন্ট বসে গেল। আর এখান থেকে দাঁড়াও, এটা হবে এটা 25 হবে, তাহলে এইটা আসলো 25 কেন, সরি 35 হবে, হ্যাঁ 75 থেকে 40 বিয়োগ করলে 35, তাহলে এইটা আসলো আমাদের নিচে। ওপরে কি আসবে, ওপরে এই দুটো যোগফল ফার্স্ট করলাম, মানে a² - b² সূত্র লাগবে, তাহলে 542 প্লাস হচ্ছে 32.458, আর এটা আসবে হচ্ছে 67.542 মাইনাস 32.458, এইটা আসলো। এইবারে প্রথমটা যোগ করো, কত আসে, 8 আর 2 করলে 10 এর 0, হাতে 1, 5 আর 1 6, আচ্ছা 6 আর 4 0, হাতে 10, হাতে 1 আসলো, 5 আর 5 10, হাতে 1 আসলো, 3 আর 7 করলে 10, হাতে 1 আসলো, 4 আর 6 করলে 10, তার মানে এখানে 3টের পরে 0, মানে এই জায়গাটা বসলো, মানে এখানে 100 আসলো, ইন্টু এখানে হচ্ছে 2 আর 2 করলে 4, 2 আর 2 করলে এখানে 12 চলে আসলো, হাতে 1 6, 6, আর এখানে 4 আছে, 8 করলে এখানে 14 চলে আসলো, হাতে 1 5 0, আর এটা যদি করো 5 আর 3 35, মানে নিচে যেটা ওপরেও সেটা এসে গেছে, তাহলে এটা কাটাকুটি হয়ে গেল, অ্যান্সার কত আসলো 100, ডি এর দিকে অ্যান্সার সঠিক। নেক্সট চলো 96 দাগের কোশ্চেনে কী বলছে, A, B এবং C একটি ব্যবসায় 2:5:1
1:4 অনুপাতে তাদের মূলধন বিনিয়োগ করে, তবে মূলধনের সময়ের অনুপাত যদি এত হয় তবে মোট লাভের তাদের প্রত্যেকের লাভ্যাংশের অনুপাত কত হবে। তাহলে আমরা কি জানি যে আমরা যখন কোনো একটা অ্যামাউন্ট বলা থাকে তাহলে সেই অ্যামাউন্টের অনুপাত ইনটু সময়ের অনুপাত করে দিই, তাহলে আমাদের লভ্যাংশের অনুপাত পাওয়া যায়। তাহলে লভ্যাংশের অনুপাত হচ্ছে ইনভেস্টমেন্ট করেছে, তাহলে এ বি সি ইনভেস্টমেন্ট করেছে 2:5:4 আর সময় লেগেছে হচ্ছে 5:4:6। তাহলে লভ্যাংশের অনুপাতটা এখানে আসলো এই জায়গাটায়, 5 দুগুণ 10, 4 20, আর 4 ছক 24 আসলে এটা। নেক্সট চলে 5, এটা হবে 10, এটা 6, অ্যান্সার 12 হবে, সরি 2 দিয়ে কাটছি তো। তাহলে উত্তর হবে বি এর দিকে অ্যান্সার সঠিক। নেক্সট চলো এবারে 97 কোশ্চেনে কি বলছে, একটি সংখ্যার 2/3 থেকে 50 বিয়োগ করলে বিয়োগফল সংখ্যাটির 1/4 এবং 40-এর যোগফলের সমান হয়, তবে সংখ্যাটি কত হবে। যেটা বলেছে তাও সংখ্যাটি যদি আমি ধরি সংখ্যাটি হলো এক্স, তাহলে সংখ্যাটির 2/3 থেকে 50 বিয়োগ করে দিলে কি আসে, সংখ্যাটিরই মানে এক্সের 1/4 প্লাস 40, এইটা আসবে সমীকরণ। তাহলে সমীকরণ থেকে সমাধান করো, 2x মাইনাস এখানে 3 লসাগু আসলো, তাহলে 3 নিচে 150, 50 ইন্টু 3 করলে 150 আসলো, এখানে নিচে লসাগু আসলো 4, তাহলে x প্লাস 160, তাহলে এদিক ওদিক গুণ করে দাও, তাহলে এখানে 8x মাইনাস 600 আর এখানে 3x প্লাস 480, 3xটা এদিকে নিয়ে আসো তাহলে 5x আসলো, আর 600টা এদিকে নিয়ে গেলে তাহলে হচ্ছে 1080 আসলো। তাহলে 5 দিয়ে ভাগ করে দাও, 5 দুগুণ 10, আর এখানে তাহলে 5×80, তাহলে 216 হবে, অ্যান্সার হবে বি এর দিকে অ্যান্সার সঠিক। নেক্সট চলো 98 কোশ্চেনে কি বলছে, দুটি সংখ্যার অনুপাত 11:25, সংখ্যা দুটি থেকে কত বিয়োগ করলে নতুন সংখ্যা দুটির অনুপাত 4:11 হবে। তাহলে সংখ্যা দুটি থেকে যদি এটা হচ্ছে সংখ্যা দুটির অনুপাত, এর থেকে আমরা -x আর -x বিয়োগ করে দিলে তাহলে আসছে কত, 4/11 আসছে। তাহলে এটা সলভ করো, তাহলে এখানে 121, 11 × 11 করলে 121 আছে, 11-11x ইকুয়ালস টু 100 - 4x, তাহলে কি আসলো, এটাই দিকে চলে আসলো, তাহলে 11x - 4x, আর এইটাই দিকে নিয়ে আসলে মানে 121 - 100, তাহলে কি আসবে, এখান থেকে আসলো হচ্ছে 7x ইকুয়ালস টু 21, x ইকুয়ালস টু 3, তাহলে 3 দিয়ে দুটো সংখ্যাকে বিয়োগ করলে তার অনুপাতটা এরকম আসবে। নেক্সট চলো এবারে 99 কোশ্চেনে কি বলছে, 4425-এর সঙ্গে ক্ষুদ্রতম কত সংখ্যাটি যোগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে যে সংখ্যাটা দেওয়া আছে সেটাকে আমি তোমার স্কোয়ার কীভাবে আনা যায় সেটা করি আগে, মানে তাহলে এটাকে দুটো ভাগে ভাগ করলাম, তাহলে 6 ছক 36 আগে দিলাম, তাহলে বিয়োগ করলে আসলো 4 আর 8, হাতে 1 করলে 4 চলে আসলো, ঠিক আছে। তাহলে এইটা আসলো, তারপরে আবার দুটো সংখ্যায় নেমে গেল, এইবারে এর দ্বিগুণ আসবে, 6 দুগুণ 12, আর তাহলে এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে, এখানে যে সংখ্যাটা বসাবে তাহলে সেই সংখ্যাটা এখানে বসবে এবং এটার সাথে গুণ হবে, তাহলে কত আসবে, 6×6=72, তাহলে এখানে যদি এইটা আসে তাহলে 126কে 6 দিয়ে গুণ করো, তাহলে 6×72 আর 6 ছক 36, তাহলে এখানে 6 বসেছি মানে এখানেও 6 বসে যাবে, তাহলে এটা দিয়ে আসবে 6, 5, 7, 7, 5, 6, তাহলে 4 আর
5 করলে 9, হাতে 1, 6, তাহলে 4, হ্যাঁ 6 আসলো, 6 করলে 6 আর 6 যোগ করলে 12 আসে, তাহলে এইটা আসলো হচ্ছে অবশিষ্ট। তার মানে বোঝা যাচ্ছে যে এর পরের যে সংখ্যাটা সেটাই কাছাকাছি সব থেকে, মানে 67-র স্কোয়ারই হচ্ছে 4425-এর কাছাকাছি বর্গ মূল। তাহলে সেটার 67 স্কোয়ার কত আসে, কীভাবে করবে? এটার জন্য আমরা 7-এর স্কোয়ার মানে 49 জানি, আর 6-এর স্কোয়ার মানে কত জানি, 36 জানি। এবার 6 ইন্টু 7 ইন্টু 2 করো, তাহলে 42 ইন্টু 2 করে 84, তাহলে 9, 8, এখানে হচ্ছে 14, হাতে 1, 4, তাহলে আমাদের 67-র স্কোয়ার আমরা পেয়ে গেলাম 4489। এবার 4425 থেকে বিয়োগ করে দাও, তাহলে কাছাকাছি যেহেতু, তাহলে এখানে কত যোগ করলে, মানে 4425-এর সঙ্গে কত যোগ করলে 67 পৌঁছাবে সেটা আমরা দেখতে পাবো। তাহলে এখানে বিয়োগ করলে 4, হাতে 1, এই না 4, তারপরে হচ্ছে 6, হ্যাঁ মানে তাহলে 64, ক্ষুদ্রতম সংখ্যা 64 4425-এর সঙ্গে যোগ করলে তারপরেই কাছাকাছি 67-র যে স্কোয়ার সেটাই পৌঁছে যাবে। নেক্সট চলো এবারে। ওকে, আজকে লাস্ট কোশ্চেন 100 দাগে কী বলছে, পি একটি কাজের 1/2 অংশ 10 দিনে এবং কিউ একটি কার্যের 1/5 অংশ 4 দিনে সম্পন্ন করে, দুইজন একত্রে কত দিনে সম্পূর্ণ কাজটি শেষ করবে? তাহলে পি 1/2 অংশ 10 দিনে করে, তাহলে 1 অংশ মানে সম্পূর্ণ অংশ, 1 অংশ মানে সম্পূর্ণ অংশ হচ্ছে 20 দিনে। কিউ 1 অংশ করে তাহলে কত দিনে, 1/5 অংশ করে 4 দিনে, তাহলে 5 ইন্টু 4 করলে মানে 4 দিনের সঙ্গে 5 গুণ করে দাও, তাহলে 20 দিনে করবে। এও 20 দিনে করছে, তাহলে এদের লসাগু কত, 20 আসলো। তাহলে এদের এফিসিয়েন্সি সমান হবে। তাহলে তারা হচ্ছে যদি তারা একসঙ্গে কাজটা করে, পি প্লাস কিউ এর সময় লাগবে, টোটাল কাজ 20 আর ওদের এফিসিয়েন্সি হচ্ছে 2, তাহলে 10 দিনে কাজটা সম্পন্ন হয়ে যাবে। অ্যান্সার বি এর দাগে অ্যান্সার সঠিক। তো আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।